কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার তদন্তে নেপাল পৌঁছেছে ডিবির ৪ সদস্যের দল। এই হত্যার সাথে জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। এসব বিষয়ে নানা তদন্ত করতে সেখানে গেছে ডিবির দলটি। সিয়ামকে নেপালে আটক করার যে তথ্য এসেছে সে বিষয়ে নেপাল পুলিশের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। ৪ সদস্যের দলটি এই হত্যাকাণ্ডে জড়িত যেসব তথ্য পেয়েছে সেসব বিষয়ে তদন্ত করবে বলেও জানান হারুন। এছাড়া আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালানোর বিষয়ে তদন্ত করা হবে। এই ঘটনায় এরই মধ্যে ঢাকায় ৩ জন এবং কলকাতায় ১ জন গ্রেফতার হয়েছেন। এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সাথে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ দেশে আনা সহ তার জিনিসপত্র উদ্ধারের দাবি জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা। সেই সাথে আজিম হত্যায় জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি এমপি আজিমের বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও কথা বলেন তারা। সকালে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার ভূষণ হাইস্কুল মাঠে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা। একটি কুচক্রী মহলে ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, তার চরিত্র হরণের জন্য যে সকল হলুদ কিছু ফেসবুক সাংবাদিকধারীরা এগুলো করছে, তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই হত্যার সাথে, অপহরণের সাথে যারাই যুক্ত হোক না কেন, যত বড় পাওয়ারফুলই হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করে অচিরেই যাতে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হয়, এটাই হচ্ছে আমাদের আজকের মূল দাবি। সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশে নাকি বিদেশে আছেন সেটা এখনও নিশ্চিত না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন তার বিষয়ে তদন্ত চলছে এবং অপরাধ করলে তার বিচার হবে। বেনজির আহমেদের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্তব্য করে বলেন, বিশেষ কোনো এক ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারুল আজিম হত্যার প্রসঙ্গে বলেন, এই ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের বিষয়ে সরকার আন্তরিক। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত না। এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিডকালে তারা যে কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি কেউ যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয়। বেনজিরের বিচারের নামে সাজানো নাটক বানানোর অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারের নামে দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে প্রেস ক্লাবের সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বিএনপি। কখনো কখনো কৌশল পরিবর্তন করলেও বিএনপি লক্ষ্য থেকে সরে আসে না বলেও মন্তব্য করেন ফখরুল। দেশের আজিজ ও বেনজির সরকারেরই সৃষ্টি বলে জানান তিনি। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এই নেতা। এটাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাকের প্রতি। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো। কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই বলে মনে করে দেশের বিশিষ্টজনরা। এডিটর্স গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বেনজিরের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু পুলিশ বাহিনীতে অনেক ভালো অফিসারও আছেন।
তেমনি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জন্য সেনাবাহিনীকে কলঙ্কিত করার মানে হয় না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বিশেষ কয়েকজনের কথাই শুনে তারা তো পুরো নাগরিক সমাজকে প্রতিনিধিত্ব করে না বলেও মন্তব্য করেন বিশিষ্টজনরা। তারা আরও বলেন, সরকারের সদিচ্ছা থাকলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাজার সচল রাখা সম্ভব। দুর্নীতির প্রতি জিরো টলারেন্স শুধু বললে হবে না, সেই অনুযায়ী কাজও করতে হবে। উদারনীতি অনিবার্য, তবে বাজারের নিয়ন্ত্রণ শুধু ক্ষমতাবানদের হাতেই থাকছে, তাই সাধারণ মানুষ পিছিয়ে থাকছে। দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিচারকগণ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে ময়মনসিংহ জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থী ও সাক্ষীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বিচার প্রার্থী ও মামলার সাক্ষীরা যাতে আদালতে এসে প্রয়োজনে বিশ্রাম নিতে পারে, সেজন্য আদালত চত্বরে ন্যায়কুঞ্জ চালু করা হয়েছে। এ সময় তিনি আদালতে জট কমাতে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য জজদের প্রতি নির্দেশনা দেন। নাগরিকের দেশে আইনের আশ্রয় লাভের অধিকার আছে এবং ন্যায় বিচার প্রাপ্তির অধিকার তাদের আছে। এবং আমাদের প্রত্যেক জেলা জজশিপে যারা আছেন, জেলা জজবৃন্দ, তারা তাদের সাধ্যমতো, জেলা জজ এবং তার সাবঅর্ডিনেট অফিসার যারা আছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন মানুষকে ন্যায় বিচার প্রদান করতে, দ্রুত মামলা নিষ্পত্তি করতে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গবেষণায় বৈশ্বিক সূচকে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি বা বিশেষ ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে ইনিশিয়েটিভ ফর দ্য প্রমোশন অফ লিবারেল ডেমোক্রেসি প্রতিনিধিরা। শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক আলোচনা সভায় এসব জানানো হয়। অনুষ্ঠানে বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থানে অবনমনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণমূলক না হওয়ায় গ্রহণযোগ্যতা হারিয়েছে। সরকারের পক্ষ থেকে গণতন্ত্র উন্নয়নের দৃষ্টিভঙ্গির অভাবই বিরূপ পরিস্থিতির জন্য দায়ী উল্লেখ করা হয়। সমুদ্র তেরো পারে এসে বলতে হবে, শিক্ষা দিতে হবে আমার রাজনীতি ঠিক হচ্ছে না। সবার সাথে শুনি বলবো যে আমাদের বুদ্ধিও কম নাই, আমাদের গণতান্ত্রিক পরিস্থিতি ঠিক করার জন্য আমরা নিজেরাই যথেষ্ট, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের নদীর পানি কমলেও অবনতি হচ্ছে সিলেট সদর ও সিটি কর্পোরেশন এলাকায়। এখানে সুরমা নদীর পানি বিপদসীমার 10.86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, শুক্রবার থেকে নগরের 13 রতন, সাদারপাড়, সোবাহান ঘাটি, কুশিঘাট উপশহর, তালতলা, জামতলা এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এতে 13 রতন উপশহর ও সোবহানীঘাট এলাকার রাস্তা তলিয়ে গেছে। জেলায় 8টি উপজেলার 48টি ইউনিয়নে বন্যার কবলে পড়েছেন 6,43,470 জন। জেলার আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে 547টি। সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 13.61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে জ্বালানির নতুন দাম। প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি 160 টাকা 75 পয়সা, পেট্রোলের মূল্য লিটার প্রতি 127 টাকা এবং অক্টেনের মূল্য 131 টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। ভোক্তারা বলছেন, বাজারে এমনিতেই নিত্যপণ্যের দাম চড়া। তারা বলছেন, সাধারণ মানুষের আয় বাড়েনি, অথচ ব্যয় বেড়েই চলেছে। কৃষি উৎপাদন, পরিবহন খাত থেকে শুরু করে অন্যান্য সব খাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে তেলের দাম কমানোর দাবি করেছেন তারা। আমরা ডিক্লারেশনটা পেয়েছি সকাল 11টা থেকে 12টার ভিতরে, কিন্তু কার্যকরী হওয়ার জন্য এটা 12টা 1 মিনিট থেকে হবে নতুন রেটটা। এরই মাঝখানে এই কাস্টমারের চাপগুলি বেড়ে গিয়েছিল আর কি। আমি সহ যারা আমার ময়মনসিংহে আসে সবার চাপটা বেড়ে গেছে এবং অনেকের মজুদ শেষ হয়ে গেছে। সরকার পক্ষ থেকে 1 টাকা বাড়াইলে তারা বাড়ায় 5 টাকা, 10 টাকা, 20 টাকা বাড়ায় দেয়। এই অজুহাতে দেখা যায় ভাড়া বাড়তেছে। যখন ভাড়া কমানো হয়, তেলের দাম যখন কমানো হয়, তখন ওই পরিমাণে ভাড়ার মূল্য কমে না। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে 2 শতাধিক ঘর পুড়ে গেছে। প্রায় 1 ঘন্টার চেষ্টা আগুন নিভিয়েছে রোহিঙ্গা স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আজ দুপুর 12টার দিকে রোহিঙ্গা ক্যাম্প 13-এর D3 ব্লকের একটি ঘর থেকে আগুন কুণ্ডলি বের হতে দেখেন স্থানীয়রা। এর কিছুক্ষণের মধ্যে আশপাশের ঘর ও স্থাপনাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে আগুন নিবানোর কাজ শুরু করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে যোগ দিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে তার আগেই পুড়ে যায় 2 শতাধিক ঘর।
চট্টগ্রামে 19টি হত্যা অস্ত্র মামলার এক আসামি সহ 3 ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে নগরীর হালিশহর, পাহাড়তলী ও পানিরকল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সীতাকুণ্ডের বাকখালী এলাকার মহসিন ওরফে মাইশা, নগরীর মধ্যম হালিশহর এলাকার অনিকুল ইসলাম অনিক ও বাঁশখালীর বরঘোনা এলাকার মহম্মদ আরিফ। এদের মধ্যে মহসিন ওরফে মাইশার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা চেষ্টা, অবৈধ অস্ত্রসহ 19টি মামলা রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন থানায় অনেকের বিরুদ্ধে 60টি ও আরিফের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম। নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হাসানকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত 2 নম্বর আসামি রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, হত্যার ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার এজাহারভুক্ত 2 নম্বর আসামি রাসেল মাহমুদ হত্যার পর থেকে পলাতক ছিলেন। এই অবস্থায় বাংলাদেশ থেকে কাতার হয়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে কাতার এয়ারলাইন্সের ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহার করা একটি চাপাতি জব্দ করা হয়। দুষ্কৃতিকারী যেই হোক, আমাদের একটি বাধ্যবাধকতা আছে, আদালতে সুপর্দ করার একটি টাইম ফ্রেম আছে। তো আমরা আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। একটু পরে 7 দিন রিমান্ড ছিল। বিজ্ঞ আদালত আমাদের রিমান্ড দিলে পরবর্তীতে আমরা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সুন্দরবনের নদী খালে মাছ শিকার বন্ধ, বনের অভ্যন্তরে পর্যটকদের প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বন বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট সময়ে কোনো জেলে বনের নদী খালে যেমন মাছ শিকার করতে পারবে না, তেমনি পর্যটকরা বনের গহীনে যেতে পারবেন না। বন বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানিয়েছেন, নিষেধাজ্ঞার এই সময়টাতে বনের গাছের বীজ থেকে চারা গজানোর সময়। এই সময় মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুমও, তাই গুরুত্বপূর্ণ এই সময়কে প্রাধান্য দিয়ে মাছ শিকার ও পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 5 শিশুকে 10 লাখ টাকা শিক্ষা বিমা দিল মেরিল। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেরিল বেবি আদরে করা ভবিষ্যৎ 2023-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই বিমা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কয়ারের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ, ইন্স্যুরেন্স পার্টনার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রাকিবুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 6 বছর বা তার কম বয়সী শিশুদের জন্য ব্র্যান্ড মেরিল বেবি 2004 সাল থেকে এই আয়োজন করে আসছে। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের 11তম আসরের উন্মোচন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর হোটেল আমারিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বার্জার পেইন্টস ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের সহযোগিতায় এই আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী, আইএবির সহসভাপতি স্থপতি মোহাম্মদ আলী নকি, সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত 8 বাংলাদেশি মারা গেছেন। শনিবার সকালে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিন থেকে তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, পর্যন্ত অসুস্থতা সহ নানা কারণে 8 বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। এদের সবাই পুরুষ। এর মধ্যে মক্কায় 6 এবং মদিনায় মারা গেছেন 2 জন। এছাড়া 136টি ফ্লাইটে শুক্রবার রাত 2টা পর্যন্ত মোট 53,180 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন 49,433 জন। এখন পর্যন্ত হজ কেন্দ্রিক সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। আগামী 10 জুন পর্যন্ত হজযাত্রার ফ্লাইট চলবে।